কমান্ডার আবদুল্লাহ আলী একটু থেমেই আবার বলে উঠল, আমার স্টোরি এখানেই শেষ মুহতারামগণ। আহমদ মুসা কথা বলার জন্য মুখ খুলছিল। এই সময় তার মোবাইলটা বেজে উঠল। মোবাইলের কল ওপেন করল আহমদ মুসা। ও প্রান্তের কথা শুনেই বলে উঠল, নাদা ডেনিসা, কেমন আছো? খুশি হয়েছি তোমার কল পেয়ে। আমি এবং আমরা সবাই ভালো আছি। নেতাকে কল করতে পারা কর্মীদের জন্য আনন্দের, বলল নাদা ডেনিসা ও প্রান্ত থেকে। নেতা বলো না, ভাই বলো। ভাইয়ের খোঁজ খবর তুমি রাখো, এজন্য ধন্যবাদ, আহমদ মুসা বলল। বোনের মর্যাদা দেয়ার পর ধন্যবাদ দেয়া মানায় না। বোনের তো অপরিহার্য দায়িত্ব ভাইয়ের খোঁজ নেয়া। একটু থেমেই আবার বলল নাদা, একটা জরুরি বিষয় নিয়ে টেলিফোন করেছি ভাই। বিষয়টা হল, আমাদের পূর্ব কঙ্গোর বামপন্থী একটা রেবেল গ্রুপ আজ রাতে আপনাদের বাসায় যাচ্ছে এক অপারেশনে। লক্ষ্য হল আপনি সহ বাসার সবাইকে হত্যা করা। ওদের। নাদার কথার মাঝখানেই আহমদ মুসা বলল, ভাড়া করেছে কে তাদের? ব্ল্যাক ক্রস তাদের ভাড়া করেছে। ব্ল্যাক ক্রসের ওরা পাগল হয়ে গেছে। আপনাকে হত্যা করা ছাড়া তাদের মাথায় আর কিছু নেই, বলল নাদা। কিন্তু দুঃখিত নাদা, আমাকে হত্যার বিষয়টা ওদের হাতে নেই। এটা একেবারেই আল্লাহর হাতে। আমার উপর বা আমার বাসায় তারা আক্রমণ চালাতে পারে। আহমদ মুসা বলল, তাও তারা পারবে না। আমরা ওদের পেছনে আছি। আমরা একটু দেরিতে জানতে পেরেছি যে আপনি এবং আপনার বাসা ওদের টার্গেট। ওরা অপারেশনে যাত্রা করার পর আমরা জানতে পেরেছি। আপনাদের বাসার সামনেই ওদের ধরে ফেলব আমরা আশা করছি। মুহূর্তকালের জন্য থেমেই আবার বলে উঠল, স্যার, সরি ভাই, আপনার কোনো চিন্তা করতে হবে না। আমাদের অনুরোধ, সতর্ক হয়ে আপনারা বাড়ির ভেতরে থাকুন। কেউ দয়া করে বের হবেন না। ওরা যতজন গেছে তাদের থেকে আমরা সংখ্যায় বেশি। আমরা দুই ভাই বোন রাস্তার দুদিক থেকে ওদের ঘিরে ফেলব। ধন্যবাদ। আমাদের বাড়ির ঠিকানা তোমরা পেলে কি করে? আহমদ মুসা বলল, ঠিকানা ওদের কাছ থেকে জোগাড় করেছি। ভাই, অনুমতি দিলে আমি মোবাইল রাখতে যাচ্ছি। আমরা এসে গেছি। আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন, বলল নাদা। ঠিক আছে বোন, আল্লাহ আমাদের তোমাদের সকলকে সাহায্য করুন, বলে আহমদ মুসা মোবাইলের কল অফ করে দিল। ইদি আসুমানি মোহাম্মদ সহ সকলেই আহমদ মুসার দিকে উগ্রভাবে তাকিয়েছিল। আহমদ মুসার কিছু কথা শুনে তারা বুঝেছিল গুরুতর কোনো বিষয়ে কথা হয়েছে। আহমদ মুসা মোবাইলের কল অফ করতেই ইদি আসুমানি মোহাম্মদ বলল, কিছু ঘটেছে ভাই? ঘটেনি জনাব, ঘটতে যাচ্ছে। ব্ল্যাক ক্রস এখানে পরাজিত হবার পর পূর্ব কঙ্গোর একটা সন্ত্রাসী গ্রুপকে ভাড়া করেছে আমাদের হত্যার জন্য। ওরা হত্যার মিশন নিয়ে আমাদের এই বাড়িতে আসছে। এই। আহমদ মুসার কথার মাঝখানে ইদি আসুমানি মোহাম্মদ বলে উঠল, আসছে মানে আজই, এই রাতে আসছে? তার কণ্ঠে উদ্বেগ। জি জনাব, কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। টেলিফোনের কথায় তাই মনে হল। একটু থামল আহমদ মুসা। তার একটু থামার সুযোগে আসুমানি আবদুল্লাহ দ্রুত প্রশ্ন করল, কে টেলিফোন করেছিল জনাব? সন্ত্রাসীদের কেউ? না, সন্ত্রাসীদের কেউ নয়। পূর্ব কঙ্গোর একটা বিদ্রোহী গ্রুপের সাথে আমার পরিচয় হয়েছে। সেই গ্রুপের সেকেন্ড ইন কমান্ড নাদা ডেনিসা আমাকে টেলিফোন করেছিল, বলল আহমদ মুসা। আপনি কি ভাবছেন আমাদের এখন করণীয় কি? পুলিশকে কি এখনই জানানো দরকার নয়? আসুমানি আবদুল্লাহ বলল প্রায় অস্থির কণ্ঠে। পুলিশকে খবর দেওয়ার প্রয়োজন নেই। আমাদের কিছু করণীয় নেই। যা করার ইনশাআল্লাহ নাদা ডেনিসারাই করবে। আমাকে মোবাইলে নাদা ডেনিসা এই কথাই জানিয়েছে। তারা সন্ত্রাসী গ্রুপটার পিছু নিয়েছে। সন্ত্রাসীরা আমাদের উপর আক্রমণের আগেই নাদা ডেনিসারা সন্ত্রাসীদের উপর দুদিক থেকে আক্রমণ চালাবে। তারা আমাদের অনুরোধ করেছে সতর্ক হয়ে আমরা যেন বাড়ির ভেতরেই থাকি, কেউ যেন বের না হই, বলল আহমদ মুসা। তুমি ওদের উপর নির্ভর করতে পারো নিশ্চয়ই, ইদি আসুমানি মোহাম্মদ বলল। আল্লাহ ভরসা। আমি মনে করি ওদের কথার উপর নির্ভর করা যায়। ওরা ব্যর্থ হলে আমরা তো আছি। আল্লাহ আমাদের সাহায্য করবেন, বলল আহমদ মুসা। কিন্তু জনাব, মাত্র একটি পরিচয়ের কারণে আমাদের সাথে এক রক্তক্ষয়ী সংঘাতে ওরা নিজেদের জড়াবে কেন? আসুমানি আবদুল্লাহ বলল।
জাম্বিয়াতে এক ঘটনায় আমি নাদা ডেনিসার জীবন বাঁচিয়েছিলাম। হয়তো সে কারণেই তারা আমাদের সাহায্য করতে চায়, বলল আহমদ মুসা গম্ভীর কণ্ঠে। কিছু বলার জন্য মুখ খুলছিল ইদি আসমানি মোহাম্মদ, কিন্তু ব্রাশ ফায়ারের অব্যাহত শব্দের মধ্যে তার কণ্ঠ ডুবে গেল। যেন এক সমান্তরাল রেখার দুই প্রান্ত থেকে গর্জে উঠেছে অনেকগুলো স্বয়ংক্রিয় অস্ত্র। তুমুল গোলাগুলি শুরু হল। আহমদ মুসা বলল, গুলি চলছে দুই পক্ষ থেকেই, তবে প্রথম যারা গুলি করা শুরু করেছে তাদের গুলির শব্দই বেশি ভারী। আহমদ মুসা ছাড়া সবার চোখে মুখেই দারুণ উৎকণ্ঠা। উৎকণ্ঠিত কণ্ঠে কমান্ডার আবদুল্লাহ আলী বলল, প্রথম কারা গুলি শুরু করেছে বলে আপনি মনে করেন? আমি নিশ্চিত নাদা ডেনিসারা, মানে আমাদের পক্ষের লোকেরাই প্রথম গুলি শুরু করেছে, বলল আহমদ মুসা। আমাদের পক্ষের লোকদের গুলিগোলাকে ভারী বলছ কেন আহমদ মুসা? ইদি আসুমানি মোহাম্মদ বলল। তাই অনুমান করছি জনাব, বলল আহমদ মুসা। মিনিট 10 মধ্যেই গোলাগুলি বন্ধ হয়ে গেল। এতক্ষণে তো পুলিশ আসার কথা, বলল কমান্ডার আবদুল্লাহ আলী। সাধারণত পুলিশ এ ধরনের ঘটনার পরেই এসে থাকে, ইদি আসুমানি মোহাম্মদ বলল। কিছু বলতে যাচ্ছিল আহমদ মুসা, কিন্তু তার মোবাইল বেজে উঠল। মোবাইল তুলে নিল আহমদ মুসা। দেখল নাদা ডেনিসার কল। হ্যালো নাদা, ধন্যবাদ তোমাকে এবং তোমাদেরকে। মোবাইল মুখের কাছে নিয়েই বলল আহমদ মুসা। কি জন্য ধন্যবাদ ভাইয়া? নাদা বলল। তোমাদের মিশন সফল হওয়ার জন্য এবং তোমাদের দ্বারা আল্লাহ আমাদের বিরাট সাহায্য করলেন, এজন্য ধন্যবাদ। কিন্তু কিভাবে এত তাড়াতাড়ি মিশন শেষ করলে সেটা বলল আহমদ মুসা। না ভাই, এখন নয়, পরে বলবো। পুলিশ এসে গেছে, আমরা চলে যাচ্ছি, নাদা বলল। আমাদের সাথে দেখা না করে চলে যাবে, বলল আহমদ মুসা। দেখা না করে চলে যেতে মন চাচ্ছে না, কিন্তু পরিস্থিতি ভালো নয়। অযথা আমরা পুলিশের ঝামেলায় জড়াতে চাই না। মুহূর্তের জন্য থেমে আবার বলল, ভাই দোয়া করবেন। আমাদের ওখানে আপনার যাওয়ার দাওয়াত কিন্তু বাতিল হয়নি। আমি রাখছি ভাইয়া, সালাম। নাদা কল অফ করে দিয়েছে। আহমদ মুসা মোবাইল রেখে বলল, শুভ সংবাদ, পুলিশের ঝামেলা এড়িয়ে নাদারা চলে যেতে পারল। এদিকের খবর কি? ইদি আসুমানি মোহাম্মদ বলল, আলহামদুলিল্লাহ, ওরা যুদ্ধ জয় করেছে, বলল আহমদ মুসা। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। ঘটনা নিয়ে কথা চলতে লাগল। 5 মিনিটও পার হয়নি, কলিং বেল বেজে উঠল। পুলিশ এসেছে। জনাব আসমানি আবদুল্লাহ, আপনি বাইরের দরজা খুলে দিন, আমরা আসছি, বলল আহমদ মুসা। পুলিশ? আপনি কি করে জানলেন? আসুমানি আবদুল্লাহ বলল, সামনের রাস্তার উত্তর দক্ষিণ দুপ্রান্ত থেকে পুলিশের বাঁশি শব্দ পাওয়া গেছে। আপনারাও শুনেছেন, বলল আহমদ মুসা। বাঁশির শব্দ শুনেছি, কিন্তু ওরা যে আমাদের বাড়ির দরজায় এত তাড়াতাড়ি এসে গেছে তা বুঝিনি। পুলিশকে তো আমাদের এ বাড়ির ঠিকানা জানানো হয়নি, আসুমানি আবদুল্লাহ বলল। জানানো হয়নি, কিন্তু ওরা, মানে গোয়েন্দারা, আমাদের ফলো করেছে। জেনে গেছে ওরা আমাদের ঠিকানা, বলল আহমদ মুসা। ফলো করেছে কেন? আসুমানি আবদুল্লাহ বলল, তার কণ্ঠে কিছুটা উদ্বেগ। চিন্তার কোনো কারণ নেই জনাব আসুমানি আবদুল্লাহ। আমাদের নিরাপত্তা দেয়া ওদের টার্গেট ছিল। আমাদের দ্বারা সংঘটিত একটা বড় ঘটনার পর এটা স্বাভাবিক ছিল, বলল আহমদ মুসা। ধন্যবাদ, বলে আসুমানি আবদুল্লাহ বাইরের ঘরের দরজার দিকে চলে গেল। একে একে পুলিশের ঊর্ধ্বতন অফিসার সহ পুলিশ প্রধানও আসুমানি আবদুল্লাদের বৈঠকখানায় এসে গেছে। আসুমানি আবদুল্লাদের বাড়ির সামনের রাস্তাসহ আশেপাশের এলাকায় বেশ বড় ঘটনা ঘটে গেছে। বিশ্বজোড়া সংগঠন ব্ল্যাক ক্রসের প্রধান কলিন ক্রিস্টোফার সহ 22 জন সশস্ত্র লোক মারা গেছে। পুলিশ প্রধানসহ ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের সবারই মুখ বিমর্ষ। এত বড় একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু তাকে সংঘর্ষ বলা যাচ্ছে না, কারণ সংঘর্ষ প্রমাণ করতে হলে তো আরেকটি পক্ষ থাকা দরকার, কিন্তু সেই পক্ষকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। যারা মরেছে তারা এক পক্ষের লোকই মরেছে। অস্ত্র যা পাওয়া গেছে তা যে কেবল এক পক্ষেরই, তাও প্রমাণিত হয়েছে।
দ্বিতীয় বা আরেকটি পক্ষের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় দায় এসে পড়ছে পুলিশের উপর। কিন্তু ঘটনায় ব্ল্যাক ক্রস প্রধান নিহত হবার পর একটা পক্ষ হবার দায় সরকার নিতে যাচ্ছে না, বিশেষ করে যখন নিহত লোকদের বা সন্ত্রাসীদের কোনো অ্যাকশন খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা কাউকে আক্রমণ করেছে, কোনো বাড়ির উপর চড়াও হয়েছে, বা কাউকে আহত অথবা হত্যা করেছে, তার কোনো চিহ্ন নেই। সেটা কোনোভাবে প্রমাণ করা যাচ্ছে না। বিমর্ষ পুলিশ প্রধান আহমদ মুসার দিকে গম্ভীর কণ্ঠে বলল, মিস্টার আহমদ মুসা, স্যার, আপনিও তো ঘটনাস্থল দেখে এলেন। সেখানে দুই পক্ষের সংঘাতের কোনো চিহ্ন নেই। বলা যেতে পারে একটা হত্যাকাণ্ড ঘটিয়ে সেটাকে সংঘাতের ঘটনা হিসেবে সাজানো হয়েছে। ব্ল্যাক ক্রস প্রধান এই ঘটনায় নিহত হবার পর এই হত্যাকাণ্ডের দায় সরকার নিতে চায় না। এখন কি করণীয় আমরা বুঝতে পারছি না। স্যার, আপনি বা আপনার লোকজন কি ঘটনার একটা পক্ষ হতে পারেন? হাসল আহমদ মুসা। তারপর গম্ভীর হয়ে উঠল তার মুখ। বলল আহমদ মুসা, সমস্যার সমাধান আমার কাছে আছে, কিন্তু তার আগে বলুন, ঘটনার যে অবস্থান ও প্রকৃতি, তাতে আমার মতো একজন কেউ কি এই ঘটনা ঘটাতে পারে? আর আমার এমন লোকজন কি বুজুম্বুরায় আছে বলে আপনারা মনে করেন? স্যার, আমি যা বলেছি সেটা সত্য হলে খুশি হতাম, কারণ আপনি স্যার এ পর্যন্ত সন্ত্রাসীদের মোকাবিলা করেছেন। আজও যদি সেটাই ঘটত, তাহলে আমরা সমস্যা থেকে বেঁচে যেতাম। গোটা দুনিয়া একে স্বাভাবিক হিসেবে গ্রহণ করত। আমরা দুঃখিত স্যার যে তা হয়নি। আমি যেটা বলেছি সেটা কথার কথা। এখন বলুন স্যার, সমস্যার কি সমাধান আপনি দেবেন? পুলিশ প্রধান বলল, আমি কিছু বলছি না। আমার মোবাইলের একটা কল রেকর্ড বাজাচ্ছি, আপনারা শুনুন। বলে আহমদ মুসা তার মোবাইলের কল রেকর্ড অপশনে গিয়ে একটা কল রেকর্ড বাজিয়ে দিল। কল রেকর্ডটির প্লে চলতে লাগল। পুলিশ প্রধান সহ পুলিশের সব অফিসার উৎকীর্ণ। অল্প কিছুটা শুনেই সবাই তাকালো আহমদ মুসার দিকে, তাকালো পরস্পরের প্রতি। যতই সামনে এগোতে লাগল কল রেকর্ডের প্লে, পুলিশের সবার চেহারা পাল্টে যেতে লাগল। বিমর্ষতার অন্ধকার কেটে গিয়ে মুখে আনন্দ উজ্জ্বল্য ফিরে এল। প্রথমটা শেষ হবার পর দ্বিতীয় আরেকটা কল রেকর্ডের প্লে শুরু হল। অন্য একটি কল রেকর্ডিং প্লে। এই কল রেকর্ডটি আগেরটার চেয়ে ছোট। কল রেকর্ডটি শেষ হবার সাথে সাথে পুলিশ প্রধান লাফ দিয়ে উঠে দাঁড়াল। দুই হাত জোর করার ভঙ্গিতে হাত উপরে তুলে আহমদ মুসার দিকে তাকিয়ে বলল, স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সমস্যার সমাধান পেয়ে গেছি। আপনি আমাদের সরকারকে বাঁচিয়েছেন, আমাদের বুরুন্ডিকে বাঁচিয়েছেন। বসে পড়ল পুলিশ প্রধান। বসেই বলে উঠল, স্যার, বুঝলাম, ওরাও কঙ্গোরই একটা দল। কারা ওরা? আপনার এমন ভক্ত হল কি করে? আহমদ মুসা নাদা ডেনিসা মেয়েটাকে বাঁচানো সহ খুব সংক্ষেপে পুলিশ প্রধানের প্রশ্নের উত্তর দিল। স্যার, আপনি বিরাট ভাগ্যবান। আপনি পরশ পাথরের মতো। আপনি যেমন গোল্ড, তেমনি যারা আপনার সংস্পর্শে আসে তারাও গোল্ড হয়ে যায়। কঙ্গোর একটা সন্ত্রাসী দলকে আপনি বদলে দিয়েছেন স্যার। কথাটা শেষ করে মুহূর্তকাল থেমেই আবার বলে উঠল, স্যার প্লিজ, আপনাদের কথোপকথনের রেকর্ড দুটি আমার মোবাইলে ট্রান্সফার করে দিন। এই ডকুমেন্টটা আমাদের দরকার হবে। আহমদ মুসা অল্প হেসে বলল, আপনি আপনার মোবাইলটা চেক করুন। পুলিশ প্রধান তার মোবাইল দেখে নিয়ে আহমদ মুসার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ স্যার। কল রেকর্ড দুটি ডকুমেন্ট কপি আকারে আমার মোবাইলে এসেছে। অনেক ধন্যবাদ স্যার। যা ভাববার তার সবকিছুই আপনি আগাম ভাবতে পারেন। পুলিশ প্রধান তার সহকারী প্রধানের দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরাল আহমদ মুসার দিকে। বলল, স্যার, আপনি অনুমতি দিলে আমরা উঠতে পারি। লাশ সব উঠিয়ে নেওয়া হয়েছে, সব আলামত জব্দ করা হয়েছে। সুরতহাল অবস্থার বর্ণনা ও ছবি দুই রেকর্ড করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে এলাকাটা ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলা হবে। আমরা 11 জন পুলিশের একটি দল রেখে যাচ্ছি, আপনাদের বাড়ি চারপাশ সহ এলাকাটিতে সার্বক্ষণিক টহল দেবার জন্যে। পুলিশরা বিদায় নিয়ে চলে গেল। ড্রয়িং রুমে বসে থাকল আহমদ মুসা, আসমানি আবদুল্লাহ,
সিতি সাবেরার বাবা আবু ওমার আবদুল্লাহ ইয়ামানি, কমান্ডার আবদুল্লাহ আলী এবং আলী মুইজি। সিতি সাবেরা মেয়েদের সাথে পাশের ঘরে রয়েছে। তারাও ড্রয়িং রুমের আলোচনা শুনেছে। একটু বসেই আসুমানি আবদুল্লাহ আহমদ মুসাকে বলল, আমি একটু ভেতর থেকে আসছি জনাব। আসমানি আবদুল্লাহ উঠে দাঁড়াচ্ছিল। আসুমানি আবদুল্লার ছেলে আমর আসুমানি আবদুল্লাহ এ সময় দৌড় দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করল। বলল তার বাবাকে লক্ষ্য করে, দাদু, সবাইকে ভেতরের ড্রয়িং রুমে যেতে বলেছেন, তাহলে প্লিজ সবাই চলুন ভেতরে। বাবা নিশ্চয়ই খুব উদ্বেগে আছেন। কি ঘটল তিনি মনে হয় জানতে চান, বলল আসুমানি আবদুল্লাহ। ঠিক আছে, সবাই উঠুন। আমি এবং কমান্ডার আবদুল্লাহ আলী 2 মিনিট পরে আসছি, আহমদ মুসা বলল। ঠিক আছে জনাব, আমি অন্য সবাইকে নিয়ে যাচ্ছি, বলল আসুমানি আবদুল্লাহ। আসুমানি আবদুল্লাহ সিতি সাবেরার বাবা আবু ওমার আবদুল্লাহ এবং আলী মুইজিকে নিয়ে ভেতরে চলে গেল। তেমন কিছু কথা নয় ভাই কমান্ডার, আমি আপনাদের পরিবার সম্পর্কে জানতে চাচ্ছিলাম। জাঞ্জিবারে আপনার পরিবারে কে কে আছে? আসুমানি আবদুল্লাহ প্রশ্ন করল কমান্ডার আবদুল্লাহ আলীকে। বাবা মা নেই। জাঞ্জিবারে আমার ফুফু ও খালা আছেন, আর আমার বাড়িতে ছোট 2 ভাই বোন এবং কয়েকজন কাজের লোক আছেন, বলল কমান্ডার আবদুল্লাহ আলী। কেন স্ত্রী নেই? জিজ্ঞাসা আহমদ মুসার। নেই, সলজ্জ কণ্ঠের সংক্ষিপ্ত উত্তর আবদুল্লাহ আলীর। কেন নেই? বাগদত্তা কিংবা চিন্তার মধ্যে কেউ নেই? জিজ্ঞাসা করল আহমদ মুসা। তাও নেই জনাব, বলল কমান্ডার আবদুল্লাহ আলী। হাসল আহমদ মুসা, বলল, বোঝা যাচ্ছে কোনো শক্ত অভিভাবক আপনার নেই। আমি কি অভিভাবকত্ব করতে পারি? সলজ্জ হাসি কমান্ডার আবদুল্লাহ আলীর মুখে। বলল, স্যার, সেটা আমার সৌভাগ্য। এই আশুমানি পরিবার আপনার কেমন লাগছে? জিজ্ঞাসা আহমদ মুসার। ভালো স্যার, আগেও শুনেছিলাম এদের কথা, বলল আবদুল্লাহ আলী। ধন্যবাদ, চলুন যাই, আহমদ মুসা বলল। চলুন, বলে আহমদ মুসার সাথে সাথে উঠে দাঁড়াল কমান্ডার আবদুল্লাহ আলী। হাঁটা শুরু করে বলল, স্যার, এদের পরিবার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করলেন কেন? হাসল আহমদ মুসা, বলল, দেখি আপনার অভিভাবকত্ব করা যায় কিনা। আপত্তি নেই তো? কমান্ডার আবদুল্লাহ আলীর মুখ কিছুটা লাল হয়ে উঠেছে লজ্জায়। বলল, আপনার এই চিন্তাই আমার কাছে বিরাট সৌভাগ্যের ব্যাপার স্যার। আবারও ধন্যবাদ। এই তো আমরা এসে গেছি, বলল আহমদ মুসা। ড্রয়িং রুমের দরজায় দাঁড়িয়েছিল আসুমানি আবদুল্লাহ। আহমদ মুসাদের স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে বসাল। আহমদ মুসা বসতেই ইদি আসুমানি মোহাম্মদ বলে উঠল, ভাই আহমদ মুসা, আল্লাহর হাজার শুকর। এবারও তিনি আমাদেরকে রক্ষার নিমিত্ত বানালেন তোমাকে। শুনলাম 22 জন যারা মারা গেছে তাদের মধ্যে নাকি ব্ল্যাক ক্রসের প্রধান কলিন ক্রিস্টোফারও রয়েছেন। কি বলো তুমি? এবার কি তাহলে আমাদের বুজুম্বুরার আকাশ থেকে দুর্যোগের মেঘ কাটল? আমি আশা করছি জনাব, ওদের আজকের আক্রমণের টার্গেট আমি ছিলাম। প্রধানমন্ত্রীর অফিসের সামনে ওদের সর্বাত্মক আক্রমণের যে ঘটনা ঘটেছে তারও টার্গেট ছিলাম আমি। এরপর আমি মনে করি বুজুম্বুরা আর ওদের টার্গেটে থাকবে না, বলল আহমদ মুসা। এতটা আস্থার কথা কেমন করে বলছো ভাই? ইদি আসুমানি মোহাম্মদ বলল। জনাব, ওদের টার্গেট শিফট হলে ওদের লক্ষ্যও শিফট হবে, সেটাই স্বাভাবিক। বিস্ময়ের এক ভাব ফুটে উঠল ইদি আসুমানি মোহাম্মদের চোখে মুখে। সোজা হয়ে বসতে চেষ্টা করে কিছু বলার জন্য মুখ খুলল। ঠিক এ সময় আহমদ মুসার মোবাইল বেজে উঠল। আহমদ মুসার মোবাইলে কল আসার সাথে সাথে ইদি আসুমানি মোহাম্মদ থেমে গেল। বলল, কল রিসিভ করো ভাই, জরুরি কল হতে পারে। জি জনাব, প্রধানমন্ত্রীর কল, বলেই কল রিসিভ করল আহমদ মুসা। কুশল বিনিময়ের পর ওপারের কথা শুনল আহমদ মুসা। যেভাবে আহমদ মুসা বলল, মিস্টার প্রাইম মিনিস্টার, আজ দুপুরে এবং এই রাতে যে বড় বিজয় এসেছে তাতে প্রকৃতই আমার কৃতিত্ব নেই। শক্তি, সাহস, জ্ঞান আল্লাহ আমাদের দিয়েছেন এবং তিনি এই বিজয় এনে দিয়েছেন। আমি আপনার সাথে একমত, আল্লাহ বুজুম্বুরা বুরুন্ডিকেও দুর্যোগমুক্ত করবেন।
তবে আমি দুঃখিত মিস্টার প্রাইম মিনিস্টার, আগামী রাতের প্রেসিডেন্টের ডিনারে আমি যেতে পারছি না। কালকেই কোনো এক সময় আমি বুজুম্বুরা ছাড়ছি। আবার ও প্রান্তের কথা শুনতে লাগল আহমদ মুসা। এদিকে ঘরে উপস্থিত ইদি আসুমানি মোহাম্মদ, আসুমানি আবদুল্লার মুখ বিস্ময় ও বেদনায় ছেয়ে গেছে। পর্দার ওপারে মেয়েদের মধ্যেও একই অবস্থা। প্রধানমন্ত্রীর কথা শোনার পর আহমদ মুসা বলল, আমি আমার অপারগতার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি মিস্টার প্রাইম মিনিস্টার। আমার প্রোগ্রাম স্থির হয়ে গেছে। কালকে কোনো এক সময় আমি জাঞ্জিবারে পৌঁছব। সেখান থেকে আমার যাত্রা দক্ষিণ ভারত মহাসাগরের কোনো এক দ্বীপে নতুন অভিজ্ঞতার অন্বেষায়। আল্লাহ চাইলে আবার দেখা হবে আপনাদের সাথে। আরও কিছু কথা শেষে শুভেচ্ছা বিনিময়ের পর কল অফ হয়ে গেল। মোবাইল পকেটে পুরে তাকালো আহমদ মুসা ইদি আসুমানি মোহাম্মদের দিকে, বিস্ময় বেদনায় নির্বাক। তখন ইদি আসুমানি মোহাম্মদ এবং আসুমানি আবদুল্লাহ। জনাব অনুমতি দিলে একটা কথা আমি বলতে চাই, বলল আহমদ মুসা ইদি আসুমানি মোহাম্মদকে লক্ষ্য করে। কি বলবে সেটা পরে, কিন্তু তুমি কি বললে? কি শুনলাম আমি? ইদি আসুমানি মোহাম্মদ বলল, আমার চলে যাবার কথা বলছেন? আসলে তো যেতেই হবে। সেই যাওয়াটা কালকেই যেতে হচ্ছে জনাব, বলল আহমদ মুসা। কেন যেতে হচ্ছে এইভাবে হঠাৎ? তুমি আহত। তোমার কথা সত্য হলে যুদ্ধ সবে শেষ হতে যাচ্ছে। তুমি আমাদের জন্য অনেক করেছ, আমাদেরকে কিছুই করতে দেবে না, বলল ইদি আসুমানি মোহাম্মদ। কান্নারুদ্ধ তার কণ্ঠ। সরি জনাব, এইভাবে আমি মানুষকে কষ্ট দিয়ে থাকি। আমিও কষ্ট পাই না তা নয়, কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না। আমি এখানে এসেছিলাম, কেউ আমাকে ডাকেনি। আল্লাহর ইচ্ছাতেই আমি এসেছি। আবার আমি চলেও যাচ্ছি, কেউ আমাকে যেতে বলেনি। আমি মনে করি আল্লাহর ইচ্ছাতেই সব ঘটে থাকে, বলল আহমদ মুসা। চোখ মুছল ইদি আসুমানি মোহাম্মদ। বলল, তুমি যা বললে ভাই, তার উপর কোনো কথা নেই। আমরা সকলেই আল্লাহর ইচ্ছার অধীন। কিন্তু তারপরও কি কালকেই চলে যাওয়াটা এড়ানো যায় না? কিন্তু জনাব, কালকে এবং তার পরের দিনের মধ্যে কোনো পার্থক্য নেই। বরং কালকের পরের দিনের যাওয়াটাই আমাদের জন্য আরও কষ্টদায়ক হতে পারে। অতএব আমার অনুরোধ, আমার যাওয়াটাকে স্বাভাবিকভাবে নিলে আমি কষ্ট কম পাব, বলল আহমদ মুসা। ধন্যবাদ আহমদ মুসা ভাই। তুমি যেমন মাঠের রাজা, তেমনি কথার রাজাও। সত্যি আহমদ মুসা, আমি বা আমাদেরই ভুল। তোমাকে আসার জন্য ডাকতে হয় না, আবার চলে যাবার জন্য অনুমতিরও প্রয়োজন নেই। তারপর সুবর্ণ দ্বীপ তোমাকে ডেকেছে। তোমাকে আটকানো ঠিক নয়, বুঝতে পারছি আহমদ মুসা। থামল ইদি আসুমানি মোহাম্মদ। তার দুচোখ থেকে নেমে এলো দুফোঁটা অশ্রু। আবারও চোখ মুছল ইদি আসুমানি মোহাম্মদ। বলো আহমদ মুসা, তুমি কি যেন বলতে চাচ্ছিলে? দুঃখিত জনাব, আপনাদের আমি কষ্ট দিয়েছি। কিন্তু আহমদ মুসার কথার মাঝখানেই ইদি আসুমানি মোহাম্মদ বলে উঠল, আহমদ মুসা, তোমার কষ্ট পাওয়ার প্রয়োজন নেই। তোমার জন্য যেটা কষ্টের, আমাদের জন্য তা আনন্দের, সৌভাগ্যের। আল্লাহই আমাদের এ সৌভাগ্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন বলো তোমার কথা আহমদ মুসা। জনাব, আমাকে মাফ করবেন। আমার কথা কিছুটা অনধিকার চর্চার মতো শোনাবে। আমাদের কমান্ডার আবদুল্লাহ আলীর অনেক অভিভাবকের মধ্যে আমিও একজন। সে অবিবাহিত। আমি তার জন্য কনে খুঁজছি। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? বলল আহমদ মুসা। ইদি আসুমানি মোহাম্মদের চোখে মুখে একটা বিস্ময়, একটু ভাবনা, তারপরেই তার মুখে এক টুকরো হাসি ফুটে উঠল। বলল, আহমদ মুসা, আমিও একটা পাত্র খুঁজছি। তবে আমাকে কয়েক মিনিট সময় দাও আহমদ মুসা, তোমার প্রশ্নের জবাব দেবার জন্য। বলেই ইদি আসুমানি মোহাম্মদ ছেলে আবদুল্লাহকে বলল, চলো আবদুল্লাহ, একটু ভেতর থেকে আসি। ইদি আসুমানি মোহাম্মদ এবং আসমানি আবদুল্লাহ ভেতরে চলে গেল।
ওরা চলে যেতেই সিতি সাবেরার বাবা আবু ওমার আবদুল্লাহ ইয়ামেনি হাসি মুখে আহমদ মুসাকে বলল, কি ব্যাপার জনাব, একদম সরাসরি ঘটকালি? হ্যাঁ জনাব, আমাদের কমান্ডার ভাইটি ইসলামের আইনের উপর, সামাজিক বিধানের উপর এবং নিজের উপর জুলুম করছেন। বিয়ে না দিয়ে তাকে জঞ্জিবারে ফিরতে দেব না। জঞ্জিবার এতদিনও তাকে কুনে দেয়নি, বুজুম্বুরা নিশ্চয়ই দেবে ইনশাআল্লাহ, বলল আহমদ মুসা। এই ঘোরতর লড়াই অবস্থার মধ্যেও আপনি এদিকটা লক্ষ্য করেছেন? অনেক ধন্যবাদ আপনাকে, একটা বড় কাজ আপনি করছেন, আবু উমার আবদুল্লাহ বলল। কথা শেষ করেই কমান্ডার আবদুল্লাহ আলীর পিঠ চাপড়ে বলল, কি ভাবছ ইয়াং ম্যান? আর কেউ নয়, এবার স্বয়ং আহমদ মুসা তোমাকে ধরেছেন, নড়বার কায়দা নেই। লজ্জা বিজৃত ব্রেথ কমান্ডার আবদুল্লাহ আলীর মুখ, বলল, স্যার, আমার কথা ভেবেছেন, এটাই আমার সৌভাগ্য। তবে আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয় হল, স্যার আমাদের সুবর্ণ দ্বীপে যাচ্ছেন। নিজেই এত দ্রুত এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এটা আমার এবং আমাদের সবার কল্পনাকেও হার মানিয়েছে। এটা আল্লাহর সাহায্য আমাদের জন্যে। কথাবার্তা আলাপ আলোচনা চলল আরও কিছুক্ষণ। ইদি আসুমানি মোহাম্মদ ও আসুমানি আবদুল্লাহকে আসতে দেখে কথা থেমে গেল। এবার ইজি চেয়ার নয়, সোফায় গিয়ে বসল ইদি আসুমানি মোহাম্মদ। তার পাশেই বসল তার ছেলে আসুমানি আবদুল্লাহ। বসেই ইদি আসুমানি মোহাম্মদ বলল, ভাই আহমদ মুসা, কোনে পাওয়া গেছে, এখন করণীয় বলো। কোনের পরিচয় পেলে ভালো হয়, এটা জানা বরের তো হক, বলল আহমদ মুসা হাসি মুখে। কোনেকে তুমি জানো, বর এবং অন্য সবার জন্য বলছি, কুনে আমার একমাত্র নাতনি সামিরা সাদিয়া। অল্প কিছুদিন হল বুজুম্বুরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ঢুকেছে। ইদি আসুমানি মোহাম্মদ বলল। আহমদ মুসাসহ সবাই বলে উঠল, আলহামদুলিল্লাহ। মুখ নিচু করল কমান্ডার আবদুল্লাহ আলী। ভাই আহমদ মুসা, তুমি তো একটা বড় ঘটনার সূচনা করলে, তা তোমাকেই শেষ করতে হবে। কিন্তু তুমি কাল তো চলে যাচ্ছ, বলল ইদি আসুমানি মোহাম্মদ। আমি সূচনা করে গেলাম, আপনারা সবাই মিলে এটা সম্পন্ন করবেন। আপনাদেরই এটা দায়িত্ব, আহমদ মুসা বলল। ভাবছিল ইদি আসুমানি মোহাম্মদ এবং আসুমানি আবদুল্লাহ দুজনেই। ড্রয়িং রুমের দরজায় এসে দাঁড়াল শামিরা সাদিয়ার ছোট ভাই। আমরা আসুমানি মোহাম্মদ, বলল সে। দাদাজি, আপাজি বলেছেন স্যার সুবর্ণ দ্বীপ থেকে ফিরে আসা পর্যন্ত বিয়ে স্থগিত থাকবে। আমরা আসুমানির কথাটা সবার উপরই ক্রিয়া করল। কেউ বিস্মিত, কেউ বিব্রত, সবাই নীরব। নীরবতা ভেঙে ইদি আসুমানি মোহাম্মদ বলল, বলো আহমদ মুসা, এখন কি করবে, কি করণীয়? আহমদ মুসা গম্ভীর হল, বলল, জনাব, আগামীকাল বাদ জুমা বিয়ে হবে, সবাই প্লিজ প্রস্তুত হন। আবার নীরবতা। সবাই বিস্মিত, কেউ কেউ আনন্দিত। জাঞ্জিবার থেকে যারা এসেছে তাদের জন্য এটা আনন্দের। তবে কমান্ডার আবদুল্লাহ আলী অনেকটা বিব্রত। কিন্তু কারও মুখেই কথা নেই, কি বলার আছে আহমদ মুসার এই কথার উপর। এবারও নীরবতা ভাঙল ইদি আসুমানি আবদুল্লাই। বলল, ভাই আহমদ মুসা, এটা কি তোমার সিদ্ধান্ত? আমাদের উপর আদেশ? মাফ করবেন জনাব, আমি আদেশ দিতে পারি না। তবে আমার সিদ্ধান্ত জানাতে পারি, যা মানা না মানা দুই এখতিয়ারই আপনাদের রয়েছে, বলল আহমদ মুসা সহজ শান্ত স্বরে। আবার নীরবতা। একটা অস্বস্তি সবার চোখে মুখে। নীরবতা ভাঙল ইদি আসুমানি মোহাম্মদ। তাকিয়েছিল আসুমানি আবদুল্লার দিকে। বলল, আবদুল্লাহ, বিয়ের আয়োজন করো। যাদের খবর দেয়া দরকার খবর দাও, রাতের মধ্যেই সবাইকে জানাও। আল্লাহর হাজার শকর, আল্লাহ আমাদের অপার সৌভাগ্যের মালিক করেছেন। স্বয়ং আহমদ মুসা আমার নাতনির বিয়ের অভিভাবক হয়েছেন। এর চেয়ে বড় পাওয়া আমাদের আর কিছু নেই। আমার আর একটা কথা আছে। সিতি সাবেরা এবং আলী মুইজির বিষয়ে কিছু বলার জন্যে মুহতারাম ভাই আবু উমার আবদুল্লাহ ইয়ামেনের অনুমতি চাই, বলল আহমদ মুসা।
আহমদ মুসার কথা শুনে আবু উমার আবদুল্লাহ প্রথমে বিস্মিত হয়েছিল। তারপরেই তার মুখ প্রসন্ন হয়ে উঠল। বলল, আমাদের মহান ভাই জনাব আহমদ মুসার ইঙ্গিত আমি বুঝতে পেরেছি। আমি খুবই আনন্দ বোধ করছি এবং নিজেদের খুব সৌভাগ্যবান মনে করছি যে তিনি আমাদের সন্তানদের নিয়ে চিন্তা করেছেন। আল্লাহ তাকে অশেষ যাজাহ দান করুন। একটু থামল আবু উমার আবদুল্লাহ, সঙ্গে সঙ্গে আবার বলে উঠল, আমি একটু সময় চাচ্ছি। আমি আলী মুইজির বাবার সাথে একটু কথা বলতে চাই এ নিয়ে। অবশ্যই জনাব, ওদের সাথে কথা বলুন। এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া তাদের হক। আমি প্রস্তাব করেছি মাত্র, বলল আহমদ মুসা। ধন্যবাদ বলে আবু উমার আবদুল্লাহ মোবাইল হাতে নিয়ে ঘর থেকে বাইরে গেল। ফিরে এলো ৩-৪ মিনিট পরেই। তার আসনে বসেই বলল, আলহামদুলিল্লাহ, ও পক্ষ ভীষণ খুশি। মোহতারাম ভাই আহমদ মুসার সাথে যাতে দু একটা কথা বলার সুযোগ পায়, এজন্যে আলী মুইজির আব্বা অনুরোধ করেছে। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে পার্লামেন্টের অধিবেশন চলছে। চেষ্টা করবেন, যদি পারেন তাহলে সকালের ফ্লাইটেই তিনি বুজুম্বুরায় পৌঁছবেন। আহমদ মুসা সহ সবাই আলহামদুলিল্লাহ বলল। তাহলে ২ বিয়েই আমরা এক আয়োজনে করে ফেলতে চাই, বলল ইদিয়া সুমানি মোহাম্মদ। সবাই বলে উঠল, আলহামদুলিল্লাহ। চলুন সবাই আমরা এখন বিশ্রামে যাই। অবশিষ্ট রাতটুকু যেন আমরা আরামদায়ক ঘুমে কাটাতে পারি। আল্লাহ সে তৌফিক দিন। ইদিয়া সুমানি মোহাম্মদ তাকালো ছেলে আসমানি আবদুল্লার দিকে, বলল, প্রয়োজনীয় টেলিফোন সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। সকালে উঠেই কাজে লেগে পড়তে হবে। ২ বর ২ কনে, সবার বাজারই তুমি একসাথে সেরে ফেলবে। তোমার মা এবং বৌমাকে রাতেই লিস্ট বানাতে বলে দাও। উঠে দাঁড়াল ইদিয়া সুমানি মোহাম্মদ। লাঠিতে ভর দিয়ে সামনে এগোবার জন্যে পা ফেলল। সবাই উঠে দাঁড়াল। আমর আসুমানি মোহাম্মদ জাঞ্জিবারের মেহমানদের নিয়ে চলল তাদের ঘরের দিকে। সবার শেষে ড্রয়িং রুম থেকে বের হল আহমদ মুসা ও আসুমানি আবদুল্লাহ। হাঁটতে হাঁটতে আসুমানি আবদুল্লাহকে আহমদ মুসা বলল, আমি তো কমান্ডার আবদুল্লাহ আলী এবং মুইজি সাবেরাদের লোকাল গার্ডিয়ান। ওদের জন্য খরচ করা তো আমার হক। দাঁড়িয়ে গেল আসুমানি আবদুল্লাহ, চেপে ধরল আহমদ মুসার ২ হাত, বলল, আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন মূল্যবান এই কাজে কিছু খরচ করার। আপনি দয়া করে আমাদের বঞ্চিত করবেন না। জীবনে অনেক খরচ করার তৌফিক আল্লাহ দিয়েছেন, কিন্তু এমন ভালো সুযোগ কখনো পাইনি। ভবিষ্যতে পাব কিনা জানি না। প্লিজ আপনি আমাদের সবার জন্য দোয়া করুন, আল্লাহর দয়া এবং বরকত যেন আমরা অঝোর ধারায় পাই। জাযাকাল্লাহ, ধন্যবাদ আপনাদের, বলল আহমদ মুসা। হাঁটতে লাগল আবার দুজনেই। ড্রয়িং রুম থেকে বের হয়ে কিছুটা এগোতেই আহমদ মুসার সামনে এসে দাঁড়াল আনা আরিয়া। তার শরীর চাদরে জড়ানো, মুখে নেকাব। আহমদ মুসার সামনে এসে নেকাব খুলে ফেলেছে। বলল, ভাইয়া, আপনি কালকেই চলে যাবেন? কান্নায় গলা আটকে গেল আনা আরিয়ার। কথা বলতে পারল না। কেঁদো না বোন। আমি যেখানে থাকি সেই মদিনা মুনাওয়ারা তো আফ্রিকার পাশেই। তাছাড়া সামনে বেশ কিছু সময় তো আমি আফ্রিকার আশেপাশেই থাকছি, বলল আহমদ মুসা। আনা আরিয়া নিজেকে সামলে নিয়ে চোখ মুছে ভারী ও ভাঙা গলায় বলল, ভাইয়া, আপনি তো চাউশিকোকে ইউজিজি পাঠিয়েছেন। সে জানতেই পারল না আপনি যাচ্ছেন। বাবা মা জরুরি এক কাজে কায়রোতে গেছেন। তারা বলেছেন তারা আপনার জরুরি সাক্ষাৎ চান। ঠিক আছে বোন, চাউশিকোকে বলে দাও সকালেই যেন চলে আসে। আর তোমার বাবা মাকে বলে দাও কাল সকাল বা বিকালের ফ্লাইটে তারাও যাতে আসতে পারেন। কাল রাত 12টায় আমার ফ্লাইট, বলল আহমদ মুসা। ভাইয়া, এটা আপনার কি অবিচার? কালকে ওদের বিয়ে দিচ্ছেন আর কালকেই রাত 12টায় আপনি চলে যাচ্ছেন। জাঞ্জিবারের মেহমানরা কি করবেন? ওরা তো আপনাকেই নিয়ে যেতে এসেছেন। অসুবিধা নেই আনা আরিয়া, আমি কালকে যাব। আমার ওখানে কিছু কাজ আছে। ওরা পরের দিন যাবেন। ওদের যাওয়ার জন্য কিছু আয়োজন ২ পক্ষেরই দরকার। জাঞ্জিবার ও দুদুমার ২ ঘরে ২ নতুন বউ যাবে, তাই ওদের জন্য একটা সময় দরকার ছিল, বলল আহমদ মুসা। ভাইয়া, বুজুম্বুরা ছেড়ে যেতে আপনার মন সায় দিচ্ছে? আনা আরিয়া বলল। ভারী ও কাঁপা কণ্ঠ আনা আরিয়ার। পাগলি বোন, এসব মনে করতে নেই।
পেছনে তাকালে সামনের গতি আটকে যায়, বলল আহমদ মুসা হাসতে হাসতে। তার মানে আমরা যারা পেছনে পড়ে গেলাম তাদের কোনো মূল্য নেই, রুদ্ধপ্রায় কণ্ঠে বলল আনা আরিয়া। পেছনে না তাকানোর অর্থ পেছনকে ভুলে যাওয়া নয়। সামনে চলার পথে যখন একাকিত্ব আসে, সামনে যখন কোনো সীমাহীন প্রান্তর দেখি, যখন তাকাই নীরব নিশ্চিম আকাশের দিকে, তখন আকাশের সীমাহীন চাঁদোয়ায় অতীতের সব স্মৃতি, সব ছবিকেই জীবন্ত আমি দেখি, বলল আহমদ মুসা। মনের কোনো অতল তল থেকে উঠে আসা গভীর শান্ত কণ্ঠ আহমদ মুসার। ওড়না মুখে চেপে ফুপিয়ে কেঁদে উঠল আনা আরিয়া। একটু দূরেই দাঁড়িয়ে পড়েছিল আসমানি আবদুল্লাহ। সে এক ধাপ এগিয়ে এলো আহমদ মুসার দিকে, পেছন দিকে ইঙ্গিত করে বলল, জনাব, সামিরা সাদিয়া অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আপনাকে সালাম দেবে, দোয়া চাইবে বলে। পেছনে তাকালো আহমদ মুসা। কালো চাদরে আবৃতা সামিরা সাদিয়া। মাথায় কালো চাদর, কপালের উপর দিয়ে মুখের উপর ঝুলে পড়েছে। আহমদ মুসা সালাম দিতে যাচ্ছিল, তার আগেই সামিরা সাদিয়ার তরফ থেকে সালাম এলো, তার কাঁপা কণ্ঠ। সামিরা সাদিয়া, আমরা সবাই মিলে যে সিদ্ধান্ত নিলাম তা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। তোমাদের দুজনের জন্যে তা মুবারকময় হোক, বলল আহমদ মুসা। অন্ধকার আফ্রিকার ক্ষুদ্র বুজুমবুরার অজানা অখ্যাত এক সামিরা সাদিয়ার জন্যে আপনি এতটা ভেবেছেন, তার জন্যে আমরা সবাই কৃতজ্ঞ। আল্লাহ আপনাকে এর পূর্ণ যাজাহা দিন, আর দোয়া করবেন আপনার দেয়া সাংবাদিকতার দায়িত্ব যেন আমি পালন করতে পারি। আর কথা শেষ করতে পারল না সামিরা সাদিয়া, কান্নায় ডুবে গেল তার কণ্ঠ। সামিরা সাদিয়া, তোমার ইচ্ছাকে আল্লাহ কবুল করুন। আজ সাংবাদিকতার পেশা মুসলমানদের জন্যে জীবন সঞ্জীবনীর মতো গুরুত্বপূর্ণ। প্রয়োজন হলে, প্রয়োজন মনে করলে আমার সাহায্য তুমি পাবে। ভাই আবদুল্লাহ আলীকেও আমি বলে যাব, বলল আহমদ মুসা। অনেক ধন্যবাদ স্যার। সামান্য এক বোনকে আপনার সহযোগিতার যে আশ্বাস, তার জন্যে আল্লাহ শুক্রিয়া করছি। মুহূর্তের জন্য একটু থেমেই সামিরা সাদিয়া বলল, মাফ করবেন স্যার, একটা কথা বলতে চাই। যা বলা যায় তা অবশ্যই বলতে পারো, বলল আহমদ মুসা। আনা আরিয়া এখনও কাঁদছে, শুনে আমারও কান্না এসেছিল। বলেছেন, আপনি কিছু ভুলে যান না। তাহলে সীমাহীন স্মৃতির দুঃসহ ভার কি আপনার জীবনকে, আপনার সামনে এগিয়ে যাবার গতিকে কষ্টকর করে না? সামিরা সাদিয়া বলল, তার ভেজা কণ্ঠস্বর। আহমদ মুসা গম্ভীর হল, বলল, আল্লাহ মানুষের জীবনকে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সমন্বয়ে সৃষ্টি করেছেন। অতীত শুধু ভার নয়, বর্তমানের চালকও। অতীত শুধু কষ্টের নয়, শিক্ষা এবং প্রেরণারও। অতীত বিষণ্ণতার নয়, আনন্দেরও। সুতরাং প্রকৃত অর্থেই অতীত বর্তমানের খাজাঞ্চিখানা। অতীত হল বর্তমান ও ভবিষ্যতের পাথেয়। ভবিষ্যতের ব্লুপ্রিন্ট মানুষ অতীত দিয়েই এঁকে থাকে। থামল আহমদ মুসা। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনার এক বোন আপনার কাছ থেকে অবিস্মরণীয় কিছু শিক্ষা পেল। আল্লাহ যেন এতে। কথা শেষ করতে পারল না সামিরা সাদিয়া। আনা আরিয়া দ্রুত কয়েক ধাপ এগিয়ে এসে বলল, এক বোন কেন, দুই বোন অবিস্মরণীয় এ শিক্ষা পেল। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, দুই বোনই পেল, বলল সামিরা সাদিয়া। আনা আরিয়ার দিকে তার প্রসন্ন দৃষ্টি। তা ঠিক আছে, কিন্তু ভাইয়া, সাদিয়া আপাকে বেশি ভালো কথা বলেছেন, আনা আরিয়া বলল। তার ঠোঁটে ছোট্ট একটা হাসি। ভাইয়ার চেয়ে স্যারই তো তার ছাত্রীকে বেশি শিক্ষণীয় কথা বলেন, বলল সামিরা সাদিয়া। তার ঠোঁটে কিছুটা মিষ্টি হাসি ফুটে উঠেছে। কিন্তু স্যারের চেয়ে ভাইয়াই তো বড়, আনা আরিয়া বলল। চলো, আমরা ঘরে গিয়ে ঝগড়া করি, স্যারকে যেতে দাও, বলে ঘুরে দাঁড়িয়ে সামিরা সাদিয়া শান্ত গম্ভীর কণ্ঠে একটা পরিপূর্ণ সালাম দিল আহমদ মুসাকে। তারপর আনা আরিয়াকে জড়িয়ে ধরে হাঁটতে শুরু করল। আনা আরিয়া
মুখ ঘুরিয়ে আহমদ মুসাকে সালাম দিয়ে বলল, কাল দেখা হবে ভাইয়া। আহমদ মুসা ও আসুমানি আব্দুল্লাহ দুজনেই হাসল। এরা বড় হয়েছে, কিন্তু মনটা ছোটবেলাতেই রয়ে গেছে, বলল আসুমানি আব্দুল্লাহ। স্বগত কণ্ঠস্বর তার। হাঁটতে শুরু করল দুজনেই।